যে মেজর সাহেব নিজে এসে বললেন আমি ঢাকায় রিক্সা চালাইছি গত 15 বছরে, সে কি গুপ্ত ছিল? নয়ন ছাত্র দলের নেতা, এরকম লম্বা দাড়ি, যুব দলের নেতা এরকম লম্বা দাড়ি, সে কি গুপ্ত ছিল? সালাউদ্দিন সাহেব কোন ক্যাটাগরিতে ইন্ডিয়াতে থাকলেন, সেটা কি গুপ্ত ছিল? দুইটা ক্যাটাগরি, একটা রাজনৈতিক অ্যাসাইলাম, নাহলে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার মেয়াদ 6 মাস। এর বাইরে যখনই থাকবেন তখন তো আপনি গুপ্ত হয়ে যাবেন। ইউ আর এ ফিজিটিভ। কিন্তু তারা তো ভিন্ন রাজনীতি করে নাই। আগে আমার কথা শেষ করতে হবে। কে ভিন্ন রাজনীতি করেননি? উনি হচ্ছে ট্রেনিং পাচ্ছেন দিল্লির কিভাবে বাংলাদেশ এসে দখল করতে হবে, আর আপনি বলেন ভিন্ন করেননি। শিবির তো আর বাংলাদেশ দখল করতে যায়নি। সালাউদ্দিন সাহেব বিদ্যুৎ মন্ত্রীদেরকে ট্রেনিং দেওয়া হলো কিভাবে এই এই হাসিনা পড়ে গেলে কিভাবে তাদেরকে নিয়ে এসে এদেশের ভাগ্য কিভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিতে হয়। আপনি বলেন গুপ্ত না? গুপ্ত কোনটা? এবং আনফর্চুনেটলি একটা শব্দ বলেছে ওনারা, একটা ক্রাইসিস, এটা মানতে নারাজ। তিনজন মানে ট্রেজারি ব্রেঞ্চ থেকে বক্তব্য দিচ্ছে এই জিনিসটা যে ক্রাইসিস বাংলাদেশে, এইটা অ্যাড্রেস করতে তারা রাজি না। যাই হোক, তারপরও বিরোধী দল কতটা কনস্ট্রাকটিভ উদার হয়েছে যে আসেন আপনারা একসাথে বসে আমরা, কারণটা হচ্ছে আপনাকে মানুষ বিশ্বাস করতেছেন আপনার কথা, যে আপনার ক্রাইসিস ভুগতেছেন, এটাকে এরকম সমস্যা হচ্ছে, যদি তেলও থাকে তাহলে আসেন একসাথে আমরা ইনভেস্টিগেশন করে বলি জনগণকে এই পরিমাণ মজুদ আছে, পেনিক নিয়েন না। গুপ্ত ইস্যুতে ক্যাম্পাসগুলো যেমন উত্তপ্ত আমরা লক্ষ্য করেছি, এবং এই বিষয়টি কিন্তু সংসদ পর্যন্ত চলে গেছে। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সংসদে। কি বলবেন, জামাত শিবির কি তারা কি গুপ্ত রাজনীতি করে বা করেছে, এমন কি আপনি বলবেন কিনা? প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি তৈরি করে দেয় অন্য একটা দেশ, প্রথম প্রধানমন্ত্রী তৈরি করে দেয় অন্য দেশ। সেই গুপ্ত এই ন্যারেটিভটাও এখন অন্য দেশ তৈরি করে দিছে। আমি আবার পরিষ্কার করে বলতেছি, তাজউদ্দিন আহমেদ কে কে প্রধানমন্ত্রী বানালেন? ইন্ডিয়া বানালেন। কি 300 জন গণপরিষদ মেম্বার বসে তাজউদ্দিনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে? না। তখন প্রথম প্রেসিডেন্ট যে হলো তার নাম কেউ প্রস্তাব করছে? কোনো কিছু দেখাতে পারবেন? অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে কে বানালো? ওই পুরা ক্যাবিনেটটাই ফর্ম করে দিলেন ইন্ডিয়া। ইন্দিরা গান্ধী অ্যাপ্রুভ করলেন, তাজউদ্দিন সাহেব দিল্লিতে গেলেন, সেটা অ্যাপ্রুভ করে চলে আসলেন। সো ওই প্রথম দিন এপ্রিল মাসে বৈদ্যনাথ তলা থেকেই আপনি দস্তখত দিয়ে দেশ চালাতে আসছেন। আজকে তেল নাই, সার নাই। কালকে একটা ফটোকার্ড দেখলাম, সত্য মিথ্যে জানি না, এই বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে যদি কোথাও লোডশেডিং হয় তাহলে আমি পদত্যাগ করব। আমি গত 2 দিন বৃহস্পতিবার আর শুক্রবার উত্তরবঙ্গে ছিলাম। ডেলি 4 থেকে 5 ঘন্টা সে কারেন্ট থাকে না। তেলের আমাকে ডিসি সাহেবের কাছে অনুরোধ করে অকটেন নাই, পেট্রোল ঢুকাতে হয়েছে, ঢুকে আমি ঢাকা ফেরত আসতে পারছি। সো যখন আপনি একটা দেশে একটা সম্মুখ কিসে যাচ্ছেন, একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছেন, তখন আপনাকে এমন একটা কিছু তৈরি করতে হবে যে জিনিসটা ওই আসল ঘটনাকে চাপা দিবে। আর ভাই যে ন্যারেটিভটা বললেন, হ্যাঁ হয়তো এটা ভাইয়ের ইন্টারপ্রিটেশন ঠিক, আমার ইন্টারপ্রিটেশন তা না। যে মেজর সাহেব নিজে এসে বললেন আমি ঢাকায় রিক্সা চালাইছি গত 15 বছরে, সে কি গুপ্ত ছিল? নয়ন ছাত্র দলের নেতা, এরকম লম্বা দাড়ি, যুব দলের নেতা এরকম লম্বা দাড়ি, সে কি গুপ্ত ছিল? সালাউদ্দিন সাহেব কোন ক্যাটাগরিতে ইন্ডিয়াতে থাকলেন, সেটা কি গুপ্ত ছিল? দুইটা ক্যাটাগরি, একটা রাজনৈতিক অ্যাসাইলাম, নাহলে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার মেয়াদ 6 মাস। এর বাইরে যখনই থাকবেন তখন তো আপনি গুপ্ত হয়ে যাবেন। ইউ আর এ ফিজিটিভ। কিন্তু তারা তো ভিন্ন রাজনীতি করে নাই। আগে আমার কথা শেষ করতে হবে। কে ভিন্ন রাজনীতি করেননি? উনি হচ্ছে ট্রেনিং পাচ্ছেন দিল্লির কিভাবে বাংলাদেশ এসে দখল করতে হবে, আর আপনি বলেন ভিন্ন করেননি। শিবির তো আর বাংলাদেশ দখল করতে যায়নি। সালাউদ্দিন সাহেব বিদ্যুৎ মন্ত্রীদেরকে ট্রেনিং দেওয়া হলো কিভাবে এই এই হাসিনা পড়ে গেলে কিভাবে তাদেরকে নিয়ে এসে এদেশের ভাগ্য কিভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিতে হয়। আপনি বলেন গুপ্ত না? গুপ্ত কোনটা? ছাত্র শিবিরের যেসব ছেলে পেলে, আমি আবার বলে দিচ্ছি, এবার আমি একটু ছাত্র শিবিরের আগে একটু যাই। তোহা ভাই, টিপু বিশ্বাস, ওহিদুর রহমান, খালিদুর রহমান টিটু, তরিকুল ইসলাম, এনারা যে রাজনীতি করছেন, সেই রাজনীতি কি? এই গুপ্ত বললে ওই রাজনীতিকে, কেন ওই রাজনীতি কি জন্য করা হয়েছে? শেখ সাহেবের অত্যাচারে, শেখ সাহেব, আবার বলে দিচ্ছি, শেখ সাহেবের অত্যাচারে জাসদ কর্মীদেরকে এবং এই বামফ্রন্টের যারা রাজনীতি করতে তাদের সর্বহারা নাম দিয়ে আপনি মেরে ফেলে দিচ্ছেন, প্রকাশ্যে প্রকাশ্যে মেরে ফেলে দিচ্ছেন। কি করবে লোকগুলো?
আপনি যদি বলেন যে জামাত ইসলাম শিবির এক, সময় বলেন জামাত শিবির এক, আবার এখন আসছেন শিবিরের, জামাতের কোন লোক এসে আওয়ামী লীগে ঢুকছে? একটা ছেলে তার পরীক্ষা দিতে পারতেছে না। আচ্ছা, আমি যদি হলে থাকার জন্য তার কাছে নাম লেখা, পরীক্ষাটা দিয়ে খালি একটু বের হয়ে যেতে পারি, এর নাম যদি গুপ্ত হয় গুপ্ত। আর ভাই বললেন যে জুলুমবাজ হয়ে উঠলে, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ দিলাম, এই যতগুলো ফরহাদ থেকে শুরু করে যাদের যাদের নাম বলা হয়, একটা ছেলের যদি 18 সালে শিক্ষা আন্দোলন থেকে শুরু করে যা যা করা হয়েছে, শোনেন, ইনফরমার থাকে, তাহলে প্রথম যাদের এই সিআইএ র সব তাহলে গুপ্ত। ওইগুলো তো অন্য দেশে যে সরকারের মধ্যে পথে ঢুকে যাচ্ছে, মোসাদ ইরানের মধ্যে যে ঢুকে বসে আছে, এর নাম জাতীয়তাবাদ না এর নাম গুপ্ত? এর নাম ন্যাশনালিজম, এর নাম পেট্রিয়টিজম না এর নাম গুপ্ত? আমার 10টা ছেলেকে আমি ছাত্রলীগে ঢুকাই দিচ্ছি, কারণ যখন হায়না দেশটাকে খামচায়া ধরছে, সেখান থেকে আমাকে বের হতে গেলে আমাকে যে কোনো রকমের পলিসি নিতে হবে, এবং সেজন্য আমাকে ওই হায়নার মধ্যে কি পলিসি চলতেছে সেটা জানতে হবে। এর নাম গুপ্ত না। গুপ্ত হচ্ছে দস্তখত দিয়ে আসা গুপ্ত, প্রকাশ তো করতে পারেননি, ক্ষমতায় আসছেন, আজ পর্যন্ত তো প্রকাশ করতে পারেন না যে কি জন্য 7 সিস্টার পাঠাচ্ছেন আমার দেশে না দিয়ে। আজ পর্যন্ত তো বলতে পারেন না পাইপলাইন বাংলাদেশ থেকে আসামে আছে, আসামে তো কোনো রিফাইনারি নাই, আসাম থেকে কিভাবে আপনি ডিজেল নিয়ে আসেন? বাটপাড়ির একটা সীমা থাকে। ইউনিভার্সিটি গুলোতে 91 থেকে 95 যে স্টাইলে চালাইছেন, ওই একই স্টাইল চালাচ্ছেন। শোনেন, গুপ্ত কোনটা? গুপ্ত হচ্ছে ডক্টর ওসমান সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, আর তার আন্ডারে প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর কাজ হচ্ছে শ্যাডো করা। তখন শিক্ষা মন্ত্রণালয় চালাইছে, পলিসি তৈরি করছে ডক্টর ওসমান ফারুক, আর আপনি হেলিকপ্টারে করে আপনাকে পাঠাচ্ছে ছোট মানুষ, তুমি যাই ঘুরে আসো। আজকে এসে ওই একই কাজ করতেছে, তাহলে আপনি ছিলেন সেই গুপ্ত। আপনি তো জানেনই না পলিসি, দেশ চালাবেন কিভাবে, সেজন্য নিয়ে আসছেন এখন কি আবার কিছু রক্ত স্নাত যাক, কিছু রক্ত পড়ুক, তাহলে মানুষ যাতে এই তেল ডালের দাম বাড়তেছে, আছে কারেন্ট নাই, তেল নাই, এগুলো থেকে ডাইভার্ট করা যায়। শুনে এই ডাইভার্টের করুন ফলাফল হচ্ছে 15 আগস্ট 1975। আপনিও সেদিকে ধাবিত হচ্ছেন। সত্যকে মেনে নেন, সত্যকে মেনে নেন। কেউ গুপ্ত না, দেওয়ালে লিখলেই আর ভুয়া ফটোকার্ড দিয়ে বিশৃঙ্খলা করা যায়, মানুষের মন জয় করা যায় না। একজন আমাকে বলতেছে, ভাই টক শোতে যান কেন, আপনি তো এমনি কোর্টে আছেন, কোর্টে এগুলো বলেন। আমরা শোনেন, মানুষকে দিন পরিবর্তন হয়েছে। আগে চৌকির উপর দাঁড়া থেকে প্রতিদিন দেখছি কি মিটিং হয়েছে, এখন আর মানুষের মিটিং হয় না। আজকে মানুষের কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। আপনাকে এই টক শো হচ্ছে একটা মানে অন্য ফর্ম অফ পার্লামেন্ট, যেটা জনসাধারণের পার্লামেন্ট। আপনি এখানে যাবেন না, আপনি এখানে যেতে এই সত্যগুলোকে মানুষকে বলতে হবে। আজকে যে গুপ্ত সুপ্ত বলতেছেন, কেন বলতেছেন? আপনি যেখানে বললেন যে বিএনপির 20 থেকে 30 হাজার লোক কোথায় ছিল, কচু ক্ষেতের মধ্যে লুকায় ছিল। আরে ভাই, আপনি আমাকে বলেন তো, আপনি এমপি প্রার্থী দিলেন যে ভদ্রমহিলাকে, সে কি গুপ্ত ছিল এতদিন আওয়ামী লীগের মধ্যে? আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক গোপালগঞ্জের সে ভদ্রমহিলাকে যে আপনি আজকে এমপি ক্যান্ডিডেট দিলেন, হয় এটা গুপ্ত, নাল ইন্ডিয়ার প্রেসক্রিপশন, কোনটা সেটা আগে ক্লিয়ার করেন, তারপর মানুষের দিকে যান। মানে আমি বারবার এক উদাহরণ দিই, সুই বলে ধাধর, তোমার পিছনে অনেক ফুটা, তাকে নিজের ফুটাগুলো বন্ধ করেন, তারপর মানুষের দিকে। আর এইভাবে ছাত্রদের জীবন নিয়ে, যে ছাত্রদের জন্য আপনি ফিরতে পারলেন, ও ছাত্রদের তো আপনি ফিরতে পারেন না, আপনি তো অন্য দেশে ইশারায় ফিরতে পারছেন, সেজন্য আপনার ছাত্রদের গ্রহণ। ঠিক সংসদের বাহিরের রাজনীতিটা কি উত্তপ্ত হয়ে উঠছে কিনা আপনার চোখে, কি বলবেন? বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। বেশ গুপ্ত সুপ্ত প্রক্সি চলমান থাকলো কিছুক্ষণ বাংলাদেশের রাজনীতিতে। আমি একটু জাস্ট হালকা কমেন্ট করি। আমি আসনাদ কাইমের সাথে একমত, এটা বাংলাদেশের মূল এজেন্ডা না। বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে, ওনাদের নিত্য প্রয়োজনীয়। আমি গতকাল বাজার করছি, আমি নিজে আজব হয়ে গেছি, অনেক দাম, ব্যাগ ছোট হয়ে গেছে, কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। তো এটা দেখা উচিত, মানুষের মানে ডেইলি যেটা এফেক্ট করে সেটা হলো মেজর বিষয়। আর ছাত্র রাজনীতির ডেফিনেশন নিয়ে আলোচনা করা উচিত। মারামারি গুপ্ত এটা হলো, আরেকটা হলো ইফেক্ট। একটা রং কাজ করার কারণে আরেকটা জিনিস ঘটে। আপনার জ্বর আসা কিন্তু মেইন রোগ না, মেইন রোগ আরেকটা, জ্বর হচ্ছে ইফেক্ট। তো এইরকম এখন হচ্ছে বেসিক্যালি কন্ট্রোলিং লাগবে ইউনিভার্সিটি গুলো। সরকারে ক্ষমতায় আসছি, আমার কন্ট্রোলে নাই, ছাত্র রাজনীতি সিট ব্যবসা করতে পারতেছি না আমরা, দ্যাট ইজ দ্য ইস্যুস। এটার কারণে আপনাকে বিরোধী দলকে কাউন্টার করার জন্য যা শব্দ ইউজ করতে তা করতে হবে। হ্যাঁ, অবশ্যই শিবিরের গুপ্ত রাজনীতি করে যদি থাকে কেউ ক্ষতি করে, সেটা ব্যাপার ডিফারেন্ট কেস, কিন্তু এটা একটা অন্য ইস্যুস। এটা ওইভাবে দেখা যাবে না, এটা অনেক ডাইমেনশন আছে, এক ডাইমেনশনে দেখা যাবে না। তো জাস্ট এইটুকু বললাম আর কি। 2 নম্বর যেটা আপনি বললেন, সংসদের পরিবেশ এবং বাহিরের পরিবেশ। আমরা বিগিনিং থেকে, আপনারা জানেন কি না, এটা কোন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রস্তাব দিল জানেন? এটা আমরা একটা বিধিতে 1 ঘন্টা আলোচনার জন্য দিয়েছি, যে আমাদের দেশের একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে এখন জ্বালানি সংকট রয়েছে। এটা আমরা প্রথমে, আমাদের বিরোধী দলের নেতা দাঁড়িয়েছিল পয়েন্ট অফ অর্ডারে, উনি বলছেন আপনারা একটা বিধি মোতাবেক একটা নোটিশ দেন
যেখানে একটা আলোচনা হতে পারে। তো প্রথমে আলোচনা হয়েছে, তখন বললো যে ঠিক আছে, তো ডেপুটি স্পিকার বললো যে একটা 1-1.5 ঘন্টা আলোচনা করা যায়, এরকম একটা বিধিতে দেন। তখন আমরা এর পরের দিন কিন্তু আমরা একটা বিধিতে দিয়েছি, দিয়ে ওখানে আমরা 4 জন অংশগ্রহণ করেছি, এর মধ্যে আমি একজন ছিলাম আলোচনায়। এটার উদ্দেশ্য ছিল এরকম, রাষ্ট্রের ন্যাশনাল ক্রাইসিস গুলোতে অ্যাকুমুলেটিভ কাজ করতে হয়। এটা দলীয় এজেন্ডা করে কাজ করলে হবে না, বিরোধিতা করলে আসলে রাষ্ট্রই তো ক্ষতিগ্রস্ত হবে। এই উদ্দেশ্যটা কিন্তু বিরোধী দলের উদ্যোগ। কিন্তু সরকারি দল থেকে 300 ধারায় দাঁড়িয়ে আমাদের জ্বালানি মন্ত্রী একদিন বিবৃতি দিল বাংলাদেশে কোনো তেলের সংকট নাই। গত দিনও বলেছে যে আমাদের পর্যাপ্ত 2 মাস মজুদ রয়েছে, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে না। এই কারণেই তো দাঁড়িয়ে কথা বলা হয়েছে যে আমরা আপনাদেরকে হেল্প করতে রাজি আছি, যদি আমাদের প্রপোজাল যেগুলো সেগুলো দিয়ে একসাথে বসি, ন্যাশনাল অ্যাড্রেস গুলো সমস্যাগুলো সমাধান করি। এবং আনফর্চুনেটলি একটা শব্দ বলেছে ওনারা, এটা ক্রাইসিস, এটা মানতে নারাজ। 3 জন মানে ট্রেজারি ব্রেঞ্চ থেকে বক্তব্য দিয়েছে, এই জিনিসটা যে ক্রাইসিস বাংলাদেশে, এইটা অ্যাড্রেস করতে তারা রাজি না। যাই হোক, তারপরও বিরোধী দল কতটা কনস্ট্রাকটিভ উদার হয়েছে যে আসেন আপনারা একসাথে বসে আমরা, কারণটা হচ্ছে আপনাকে মানুষ বিশ্বাস করতেছেন আপনার কথা, যে আপনার ক্রাইসিস ভুগতেছেন, এটাকে এরকম সমস্যা হচ্ছে, যদি তেলও থাকে তাহলে আসেন একসাথে আমরা ইনভেস্টিগেশন করে বলি জনগণকে এই পরিমাণ মজুদ আছে, পেনিক নিয়েন না, যে না থাকে সত্যটা বলি। কিন্তু আপনার বাই দ্য ওয়ে খুব চমৎকার অ্যাড্রেসিং হয়েছে, প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা 5 জন দিলাম, আপনারা 5 জন দেন, হাসান আব্দুল্লাহ আছেন, আমাদের আবুল হাসান, আমাদের 3টা দল থেকে 5 জন। বাই দ্য ওয়ে এটা আমরা এখন দেখবো যে ওনারা কি ফাংশন করে। এটাকে অবশ্যই সত্যভাবে এক্সেস দিতে হবে বিরোধী দলকে, যে প্রতিটা সেক্টরে কি আছে ওনারা যেন খুঁটে খুঁটে দেখতে পারে। আদারওয়াইজ দায়ভারটা যে আমরা সবাই মিলে করলাম পারলাম না, দায়ভার আমরা শুধু নিব না, আমরা দেখতে চাই, দায়ভারও নিতে চাই, দায়িত্ববোধ থেকে দেখতে চাই যে রাষ্ট্রের কোন কোন জায়গায় আমাদের কতগুলো তেল রয়েছে, কতটুকু নাই, কতটুকু মজুদ রয়েছে, কি কি ম্যানেজমেন্ট আছে, কি কি ম্যানেজমেন্ট ফেলিওর আছে, কোথায় সোর্সিং করা যাবে নতুন করে, কোন জায়গায় সমস্যা আছে কিনা, এগুলোকে অ্যাড্রেস করার প্রপার সুযোগ দিতে হবে। আদারওয়াইজ কমিটি করে কিন্তু লাভ হবে না। বাট এটা একটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের ইতিহাসে এটা অন্যতম জিনিস যে সরকারি দল বিরোধী দল কোন একটা ন্যাশনাল ক্রাইসিসে একসাথে বসে অ্যাড্রেস করার সুযোগ পেয়েছে। কারণ এটা করলে আমি যেটা বুঝি আর কি, মানুষ রাজনীতিবিদদের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছে। কারণ রাজনীতিবিদরা যা বলে তা করে না, এরকম একটা মানুষের ভিতর ন্যারেটিভ তৈরি হয়েছে, যারা মিথ্যা তথ্য দেয়। আর সরকারি মন্ত্রী থাকা মানে হচ্ছে যে পদত্যাগ করা যাবে না, সত্য কথা বলা যাবে না, ফেইলার হওয়া মানে রাষ্ট্র ফেইলার হয়ে যায়। ফেইলার তো হতেই পারে যে কোনো জিনিসে, তাই না? এই যে মানসিকতা নেওয়া, সেটা নাই। তো এটা আমি খুব পজিটিভলি দেখি, এটা ইম্প্যাক্টটা লোকালি পড়ে। যখন থেকে যে গভর্নমেন্ট এবং বিরোধী দল কিছু কিছু ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে একমত, তখন এই রাষ্ট্র কেউ বাহির থেকে কেউ হিট করতে পারবে না। যদি আপনি 10-15টা বিষয় ঠিক করতে পারেন ন্যাশনালি, যেমন রাষ্ট্রের সুভারেনিটির ক্ষেত্রে, রাষ্ট্রের কোনো ধরনের বৈদেশিক চুক্তি করার ক্ষেত্রে আমরা এটা খোলামেলা আলোচনা করে ইন্টারেস্ট বাদ রেখে করবো না, তখন রাষ্ট্রকে মানুষজন বুঝবেন কনসলিডেট যে রাষ্ট্রীয় ইন্টারেস্ট, এটাকে বলে ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম, এটাকে যদি বলে। কিন্তু গোপনে গোপনে করা, ফাঁস না করা, তথ্য জানতে না দেয়া। যেন আমরা একটা জিনিস জানতে পারলাম যে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এটা কিন্তু কোনো উইদাউট ডিসকাশন। 40,000-41,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, তাহলে এটা কিন্তু খুবই 2-2.5 মাসের মধ্যে আপনি তাহলে 20 আর 40 61,000 কোটি টাকা, এই আসলে গেল কোথায়? আবার আপনি দাঁড়ায় বলতেছেন কোন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলতেছে যে আমাদের সুইচ কেনার টাকা নাই, আমাদের বিভিন্ন জায়গায় হসপিটালের সমস্যা, এগুলো দিতে পারতেছি না টাকা। তাহলে সমস্যাটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত। আমি এতক্ষণ আগে একটু পড়ার চেষ্টা করলাম যে পার্লামেন্টের সংসদের দায়িত্বগুলো কি, এর মধ্যে সংসদ সদস্যদের কয়টা কাজ। এই 4 নম্বর কাজের মধ্যে একটা কাজ হলো সরকারকে ট্রান্সপারেন্ট মানে অ্যাকাউন্টেবল করার জন্য আমাকে সংসদীয় কমিটিতে বিরোধী দলের যথেষ্ট বিরোধী দলের সদস্য ভূমিকা রাখা। তা ট্রান্সপারেন্ট আমি কেমনি করবো বলেন? ট্রান্সপারেন্ট করার একটা উদ্দেশ্য, আমাকে প্রশ্ন করি আমরা জানার জন্য কে কে আমরা ঋণ খেলাফি, আমরা দেখেছেন কে কে কিরকম অন্যায় করছে, কোন কোন দপ্তরে কি কি অসঙ্গতি পাচ্ছে সেটা কথা বলা। 2 নম্বর, বিভিন্ন কমিটিতে যদি ঢোকার সুযোগ থাকে সেখানে অ্যানালাইসিস ইনভেস্টিগেট করা। এই জন্য আমরা জ্বালানি ইস্যুটা যদি একটা মেজর ইস্যু, বাংলাদেশ সবার সাথে জড়িত। শুধু এটা দেখেন, বিদ্যুৎ সমস্যা হয়েছে জ্বালানির সাথে, উৎপাদন খাতে হয়েছে, সবগুলো খাতে আমাদের এখানে ফরেন রেমিটেন্সে দেখেন আমাদের চলে যাচ্ছে, আমাদের অর্ডার গুলো বাইরে চলে যাচ্ছে। এটা মেসিভ আকারে বাংলাদেশে একটা ক্ষতিগ্রস্ত হবো। কিন্তু সংসদে তো আপনারা একসঙ্গে বসতে সম্মত হয়েছেন, সংসদের প্রভাব কি মাঠের রাজনীতি থেকে উল্টো দেখছেন কিনা? আচ্ছা দেখেন, সংসদে মাঠে কেন এমন উত্তপ্ত আমরা একটা পরিস্থিতি? ন্যাশনাল ক্রাইসিস নিয়ে কথা বলতেছি, আর একটা রাষ্ট্র রিফর্ম নিয়ে কথা বলছে। আপনারা অনেক সময় ডিসটিংগুইশ করতে পারেন না। দেখেন, এই যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা জোর করে করে আদায় করতে হয় সরকারের কাছ থেকে, কিন্তু ওটা ন্যাশনাল রিফর্ম যদি আমাদের এই যে রিফর্ম এজেন্ডা ছিল, সংস্কার করলে ওরা অটোমেটিকলি জানতে পারতাম। এখন যেটা ফোর্স করে একটা নিয়মতান্ত্রিক না বলে, আপনার একটা হলো যে সংসদের ভিতরে আলোচনা নিয়মতান্ত্রিক, একটা অনিয়মতান্ত্রিক বাট গণতান্ত্রিক, সেটাকে বলে ডেমনস্ট্রেশন, বিক্ষোভ, এগুলা করে করে করতে হয়। তো সেই জায়গাটা যখন আপনি রাষ্ট্র মানতেছে না, জনগণের ভয়েস হয়, তখন তো মানুষ মেসি বাকার কি এটা মানুষ জনসচেতনতা তৈরি করে যে আপনারা যেই সরকারকে গণতান্ত্রিক বলতেছেন, তাদের আচরণে, তাদের আন্ডারস্ট্যান্ডিং এ, তাদের এক্সিকিউশনের করার ক্ষেত্রে আপনার ভয়েসটা তারা নিতেছে না, তারা তাদের ভয়েসটা তাদের যেভাবে করতে চায় সেভাবে করতে চায়। তাহলে এগেইন মানে একটা ফেসিস্ট স্টাইল, একটা সিস্টেম, এটা তো কোনো ব্যক্তি না, এটা যে কোনো কেউ ওখানে বসলে সেটা হয়ে যাবে, একটা সিস্টেম। তো সেই সিস্টেমটা রিফর্ম করার জন্য যেগুলো দরকার ছিল সেগুলোকে তো মানা হচ্ছে না, সুতরাং এটাও অ্যাড্রেস করতে হবে। তার মানে ন্যাশনালে 2টা ইস্যু, একটা লংজিভিটির করার ক্ষেত্রে আমাদের রিফর্ম
দরকার, এখন হচ্ছে ক্রাইসিস যেটা ইনস্ট্যান্ট, সেটার জন্য তো আমরা সাপোর্ট দিব। আর আপনি কি মনে করেন যে আমরা এমন সরকার বিপদে পড়তেছে, একটা ক্রাইসিস ন্যাশনাল ইস্যু মানে ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা কিনা এই সরকারের কারণে হয়েছে? সরকারের কিছু ফেইলিওর থাকতে পারে। সুতরাং একটা ইন্টারন্যাশনাল যেটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট আর একটা হচ্ছে রাষ্ট্রের ইন্টারেস্ট, সেই জায়গাটা দেখে আমরা কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু আপনারা সংকটের কথা বলছেন, আবার মাঠে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন। হ্যাঁ, সংকট তো আমরা অ্যাড্রেস করতেছি একসাথে। আন্দোলনটা হচ্ছে কি, আন্দোলন কি নিয়ে হয়েছে? আন্দোলন হচ্ছে রিফর্ম নিয়ে। আপনার যেটা গণপরিষদ করার কথা ছিল, রাষ্ট্রের সংস্কারের কথা ছিল, সেটাকে আপনি বাইপাস করতেছেন। আপনি তো সংসদের মেয়াদ এই সেশনটা 30 তারিখ পর্যন্ত চলবে। আপনি কি করলেন? এটা তো ডিসিশন হলো না, জনগণ জানতে পারলো না। আপনি কি করলেন? এটার ব্যাপারে কোনো অ্যাড্রেস আছে? ল্যাপস করে ফেললেন, টক আউট করে ফেললেন। তাহলে একটা মেজর ইস্যু যে রক্তের বিনিময়ে আসলাম, আমার কথা হচ্ছে আমরা কে যেন খুব আক্ষেপ করে বলেছিল, বাঙালি খুব আত্মবিস্মৃত জাতি, মানে খুব দ্রুতই ভুলে যায়, রক্তও ভুলে যায়, সবকিছু ভুলে যায়। আমার যে অত্যাচার হয়েছে আমি মনে হয় ভুলে গিয়েছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কেন ভুলে গেলাম? কারণটা হচ্ছে পাওয়ার এমন একটা জিনিস, এখানে বসলেই, ঘোরাতে বসলে মানুষ সব ভুলে যায়, কি মজা, আরাম, স্যার সবই আমার কিছু। এটা এরকম না, ক্ষমতা কখনো পার্মানেন্ট না। সুতরাং স্থায়ী হচ্ছে জনগণের আস্থা, স্থায়ী হচ্ছে জনগণের আপনার যে ম্যান্ডেট দিয়েছে সেটাকে রেসপেক্ট করতে। সুতরাং অ্যাকাউন্টেবল, স্বচ্ছতা থাকতে হবে।